যখনই ওর উপর নজর পড়ল, মনের গোপন ইচ্ছেগুলো উঁকি দিতে শুরু করল। তাকে আপন করে পেতে, তাকে নিজের হাতে ছুঁতে মন আর তর সইছিল না। একটা জেদ চেপে বসেছিল, কিন্তু তার না বলা, প্রত্যাখ্যান করা মনে বড় ব্যথা দিয়েছিল। বুকে কাটার মতো বিঁধতে থাকে। এই দুটি দেহ খুঁজে পেতে কিছুটা সময় লেগে যায়। দেহগুলো ডিকম্পোজ হয়ে গিয়েছিল, পচে গিয়েছিল। বডির অবস্থা খুব খারাপ, কিন্তু এটুকু বোঝা যাচ্ছে যে ওর গলা কাটা হয়েছে। আর এইটা, আই এম সরি, এটা কোনো ট্যাটু জাতীয় কিছু নয়। কোনো ধারালো জিনিস দিয়ে এটা বানানো হয়েছে মনে হয়। সেটা ছুরিও হতে পারে। আর পুরো বডিতে অনেক জায়গায় টর্চারের চিহ্ন আছে। এই দেখুন। এটা তো ট্যাটু মনে হচ্ছে না। না, এটা ট্যাটু নয়। মনে হয় এর গলা কাটার আগে এর উপর টর্চার করা হয়েছিল। এই হলো আমার বড় ছেলে ফিরোজ রহমান, 27 বছর বয়স। আর এই হলো আমার ছোট ছেলে কাসিম রহমান, ওর বয়সই 25 বছর। কাল সন্ধেবেলায় বেরিয়েছিল, এখনো বাড়ি ফেরেনি। কোথায় গেছিল? জানি না সাহেব, কোনো বন্ধুর বাড়িতে রাতের নেমন্তন্ন ছিল। কোথায় যাচ্ছিস বাবা? আবু, বন্ধুর বাড়িতে নেমন্তন্ন আছে, হয়তো ফিরতে একটু দেরি হয়ে যাবে। একটু তাড়াতাড়ি আসার চেষ্টা করি। ঠিক আছে আব্বু, আল্লাহ হাফিজ। আল্লাহ হাফেজ। আর এখনো পর্যন্ত দুজন বাড়ি ফেরেনি। ঠিক আছে, আমরা সবকটা পুলিশ স্টেশনে এই ছবিটা পাঠিয়ে দিচ্ছি। এতে একটু টাইম লাগবে। সাহেব একটু তাড়াতাড়ি দেখবেন। ফিরোজ রহমান আর কাসিম রহমান যখন বাড়ি এলো না, তখন পরের দিন মিসিং কমপ্লেন করা হলো। তাদের দেহ 3 দিন পরে খুবই খারাপ অবস্থায় পাওয়া যায়, যাদের চেনা পর্যন্ত যাচ্ছিল না। দুটি শবদেহেই যন্ত্রণা দেবার প্রচুর চিহ্ন ছিল। ধারালো কোনো অস্ত্র দিয়ে তাদের হাতে ক্ষমা প্রার্থনা করার কথা লেখা হয়েছিল, আই এম সরি। কারা সেই লোক, আর তারা এদের খুন কেন করেছিল, এসব প্রশ্নের উত্তর পাওয়া যাচ্ছিল না।
স্যার, আমি আপনাদের ফোন করেছিলাম, লাশটা ওখানে রয়েছে। আগে স্যার আমি অত জোর দিয়ে বলতে পারবো না, কিন্তু গাড়িটা ওখানে এসেই দাঁড়িয়েছিল। কারের ভেতরে কে ছিল? সেটা আমি ঠিক করে দেখতে পারিনি স্যার, কারণ গাড়িতে কালো কাঁচ লাগানো ছিল। স্যার, লাশকে শনাক্ত করার মতো কিছুই পেলাম না। গলাটা কাটা আছে, শরীরে আঘাতের অনেক চিহ্ন রয়েছে, মনে হচ্ছে কিছু দিয়ে মারা হয়েছে। হাতে ক্ষমা করার কথা লেখাও আছে। আই অ্যাম সরি। 25 থেকে 30 বছরের মধ্যে বয়স হবে। এর গলা কাটা হয়েছে। আর এটা? এটা জোর করে লেখা হয়েছে। মনে হচ্ছে খুব অত্যাচার করা হয়েছে একে। হ্যালো, সাব ইন্সপেক্টর ভূপেশ কাটপাল বলছি। আমি সাব ইন্সপেক্টর অলোক কথা বলছি। আমি আপনাদের থানা থেকে ফটো আর ডিটেলস পেয়েছি। হ্যাঁ, ওর কি কোনো পরিচয় পাওয়া গেছে? কোনো মিসিং কমপ্লেন আছে? না, এখনো পর্যন্ত না। বডিটা কি আপনারা রাত 11:30 নাগাদ পেয়েছিলেন? হ্যাঁ। আমরা 12:30 নাগাদ কিমলপুর থেকে একটা ফোন পেয়েছিলাম। আমার মনে হচ্ছে এই দুটো ঘটনার মধ্যে কোনো মিল আছে, কারণ দুটো মার্ডারই প্রায় একই রকম। এক্সকিউজ মি। ইয়েস ইন্সপেক্টর, দুজনের মধ্যে খুব মিল আছে। দুজনকেই মারার আগে খুব টর্চার করা হয়েছে। দুজনের হাতেই বাঁধার চিহ্ন রয়েছে। দুজনের হাতে আই অ্যাম সরি লেখা আছে। আর দুজনেরই মৃত্যু সন্ধে 6টা থেকে 8টার মধ্যে হয়েছে। কোনো পাগল মানে কোনো সাইকোর কাজ হতে পারে। স্যার, আমরা যে ডেড বডিগুলো পেয়েছিলাম সেটার খবর আমরা সমস্ত পুলিশ স্টেশনে পাঠিয়েছিলাম। আর তারপরে উত্তরপ্রদেশের গাজিয়াবাদ আর হরিয়ানার পালবল থেকে জুলাই 1997 মার্ডারের রিপোর্ট এসেছে। হাতের মধ্যে কোনো শার্প অবজেক্ট, ছুরি বা চাকু দিয়ে লেখা রয়েছে আই এম সরি। এই কেসটা এখন অব্দি আনসলভড রয়েছে। কোথাও এটা কোনো সিরিয়াল কিলারের কাজ নয় তো? স্যার, ওয়ার্চিপুরের আর সিমাকপুরের ডেড বডির ফটোগ্রাফ পাবলিশ করে দিয়েছি। হতে পারে কেউ এদেরকে চিনতে পেরে সামনে আসে। আই এম সরি। মনে হয় খুন হওয়া ব্যক্তিদের কোনো কারণের জন্য ক্ষমা চাওয়ানো হয়েছিল। মনে হচ্ছিল যেন কোনো সিরিয়াল কিলার নিজের শিকার খুঁজতে প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছিল। কয়েক বছর আগের কেসটাও সলভ করা যায়নি। এই কেসের পরিণতিও কি তাই হবে? এরা আমাদের ভাইপো সুভাষ আর নিশান্ত। সুভাষ সুভাষ
স্যার এটা সুভাষ আর এটা নিশান্ত, দুজনেই আমাদের ভাইপো। এ আমার বড় দাদা অমরনাথ মিশ্রের ছেলে। এরা দুজনেই পড়াশুনো করতো। সুভাষ ইউপিসি পড়তো আর নিশান্ত এমবিএ করছিল। এই এখানে গোবিন্দনগরে ভাড়া থাকতো। আমরা মধ্যপ্রদেশে থাকি, এদের বাবা অমরনাথ ওখানেই থাকেন। এরা তিনজনই এখানে পড়াশোনা করতে এসেছিল। তিনজন? এই তৃতীয় ছেলেটিকে? আগে অঙ্কুশ মিশ্র। অঙ্কুশ সিএ করছিল, অডিটের ট্রেনিং এর জন্য মধ্যপ্রদেশ গিয়েছিল। দুজনেরই হাতে লেখা রয়েছে আই এম সরি। পুরোপুরি মিল রয়েছে 1 বছরের পুরনো একটা কেস যেটা এর সঙ্গে মিলছে। তাদের হাতেও লেখা ছিল আই এম সরি। হতে পারে দুটোর মধ্যে কোনো সম্পর্ক আছে? আমরা তো কিছু জানি না স্যার। আমি নজিরপুর থাকি আর জগন আজাদপুর। মাসে 2-1 বার দেখা করার জন্যে গোবিন্দনগর যাওয়া আসা করি, বাস। যখন শেষবার দেখা হয়েছিল তখন সব ঠিক ছিল? আমার তো সবকিছু ঠিকই লেগেছিল স্যার। পেপারের মাধ্যমে এদের মৃত্যুর খবর পেতে আপনাদের 2 দিন লেগে গেল। আমি তো এখনো কিছু জানতেই পারতাম না স্যার। ওদের বন্ধু হর্ষদের ফোন এলো তো জানতে পারলাম। কাকাবাবু, কাল আমি ওদের বাড়িতে অনেকবার গিয়েছিলাম, কিন্তু দরজায় তালা লাগানো ছিল। কিন্তু আজকে নিউজ পেপারে পড়লাম। কোন নিউজ পেপারে? আমি সঙ্গে সঙ্গে জগনকে ফোন করি আর আমরা সঙ্গে সঙ্গে সুভাষ আর নিশান্তের বাড়ি চলে যাই। দাদা, আমি তো ভাবতেই পারছি না এত বড় একটা ঘটনা হয়ে গেল। আরে কাকু। পঙ্কজ, তুমি কি জানো সুভাষ আর নিশান্ত কোথায় গেছে? না কাকু, আমি তো কালকেও দেখেছিলাম ওরা বাড়িতে ছিল না। ওদের কাজের মেয়ে ছিল যে রান্না করছিল। আমি তো নিজেই ভাবছিলাম যে ওরা গেল কোথায়। নিউজ পেপারে পড়লাম তো আবার বিশ্বাসই হলো না। এই সুভাষ আর নিশান্তের মৃত্যুর ব্যাপারে। এদের তৃতীয় ভাই অঙ্কুশ কোথায়? হয়তো ও কিছু জেনে থাকতে পারে যে এদের সাথে কি ঘটেছিল। ও তো অডিট ট্রেনিং এর জন্য মধ্যপ্রদেশ গেছে। মধ্যপ্রদেশে কোথায়? এটা বলতে পারবো না স্যার। হয়তো নিশান্ত আর সুভাষ জানতো। ও মার্চেই চলে গেছে। তারপর থেকে ওর সাথে আমার কোনো কথা হয়নি। আসুন স্যার, ইনি সুভাষের বাড়িতে কাজ করেন। আসুন। না স্যার, নিশান্ত বা সুভাষ ওদের দুজনের মধ্যে কেউই আমাকে এরকম কিছু বলেনি যে ওরা কারোর থেকে ভয় পাচ্ছে। স্যার, সব জায়গায় দেখলাম, সেরকম কিছু চোখে পড়লো না। সুভাষ আর নিশান্তের সাথে আপনাদের শেষ দেখা কবে হয়েছিল? আগে 3রা মেতে। 5ই মে ওরা মারা গেছে, তার মানে মৃত্যুর 2 দিন আগে। হ্যাঁ, আমি ওর সঙ্গে দেখা করতে আসছিলাম, কিন্তু সুভাষের সঙ্গে আমার রাস্তায় দেখা হয়ে গেল। কেমন আছো সুভাষ? আরে কাকা, নমস্কার। নমস্কার। আমি ভালো। এনার সঙ্গে আলাপ করুন। ইনি হলেন রাজদেব ঠাকুর। আর তারপর নিশান্ত কোনো বাবলুর সাথে ওখানে এলো। নমস্কার কাকা। নমস্কার। আচ্ছা কাকাবাবু, আমরা রাজদেব বাবু আর বাবলুর সঙ্গে একটা কাজে যাচ্ছি। আপনার সঙ্গে পরে এসে দেখা করব। ঠিক আছে, আমি তো তোমাদের সঙ্গে দেখা করতে এসেছিলাম। তোমরা ভালো আছো তো? চলি ঠিক আছে কাকা। কাকা। এই রাজদেবকে? এক্স সার্ভিসম্যান স্যার, আজকাল প্রপার্টি ডিলারের কাজ করে। সুভাষ আর নিশান্ত বাড়ি পাল্টাতে চাইছিল? জানি না স্যার, এরকম তো আমাকে কিছু বলেনি ওরা। রাজদেব ঠাকুর, যাকে সুভাষ আর নিশান্তের সঙ্গে দেখা গিয়েছিল,
যার সঙ্গে বাবলু নামের এক ব্যক্তিও ছিল। ওনার সঙ্গে সুভাষ আর নিশান্তের কিসের প্রয়োজন ছিল? উনি কি এই দুজনের খুনের ব্যাপারে কিছু জানতেন? রাজদেব ঠাকুর একজন এক্স সার্ভিসম্যান, খুব পয়সাওয়ালা লোক সাহেব। ওনার ডেয়ারি ফার্ম আছে আর উনি প্রপার্টি ডিলিং এ কাজও করে। ওর সঙ্গে নিশান্ত আর সুভাষের কোনো কানেকশন? সেটা জানি না, কিন্তু ও গিরিজা নামের কোনো মেয়েকে খুঁজছিল সাহেব। খুঁজছে মানে? গোবিন্দনগর পুলিশ স্টেশনে ও একটা মিসিং কমপ্লেন ফাইল করেছিল। অমরনাথ দাদা আর গায়ত্রী বৌদি কালকেই এসে যাবে। সুভাষ আর নিশান নেই, এ খবর আমি ওদের কি করে দেব? স্যার, সুভাষ আর নিশান্ত কোনো নতুন বাড়ি খুঁজছিল না, তাহলে প্রপার্টি ডিলার রাজদেবের সঙ্গে এদের কিসের সম্পর্ক? আর স্যার, এই রাজদেব যে গিরিজাকে খুঁজছে সেটা এ। আই এম সরি, এই দুটো হত্যা এবং আগের বছরে দুটো হত্যার মধ্যে কোনো কানেকশন নেই তো? বডির অবস্থা খুবই খারাপ ছিল, শুধু এটা বোঝা যাচ্ছিল যে ওর গলা কাটা হয়েছে, আর ওর হাতে লেখা ছিল আই এম সরি। ও একটা মুসলিম ছেলে ছিল। কয়েকদিন আগে গাজিয়াবাদ পুলিশে দুটো বডি পেয়েছে, মৃত্যু একইভাবে হয়েছে, আর ভিকটিমের হাতে লেখা ছিল আই এম সরি। হ্যাঁ, আমার কাছে খবর আছে। গাজিয়াবাদ ইন্সপেক্টর দিলীপের সঙ্গে আমার কথা হয়েছে। ওই বডিরও খুব বাজে অবস্থা ছিল। ও একটা মুসলিম ছেলে ছিল। আমরা সব জায়গায় মিসিং কমপ্লেন করেছিলাম। যখন কোথা থেকেও কোনো খবর পাওয়া গেল না, তখন একটা বডি আমরা এখানে কবর দিয়েছিলাম, আর অন্য বডিটা গাজিয়াবাদে পাঠিয়ে দিয়েছিলাম। কোনো জায়গা থেকে কোনো রকম মিসিং কমপ্লেন পাওয়া যায়নি আগে না। দিল্লি পুলিশ স্টেশন? আমার মনে নেই, তবে এমন হতে পারে যে আমরা কোনো কমপ্লেন মিস করেছি। ভূপেশ, 97-এর 20 থেকে 30 জুলাইয়ের মধ্যে যতগুলো মিসিং কমপ্লেন্ট আছে সব কটার উপর আবার নজর দাও। এফআইআর অনুযায়ী দুজনেই ইয়াং ছেলে ছিল। সিরিয়াল কিলিং এর মামলা হতে পারে, কিন্তু সব থেকে আশ্চর্যের বিষয় যে ওরা সবাই ইয়াং ছেলে ছিল যাদের হত্যা হয়েছে। তাহলে ব্যাপারটা কি দাঁড়ালো? স্যার, সুভাষ আর নিশান্তের সঙ্গে কারো সম্পর্ক খারাপ ছিল না, আর ওদের কাছের ছিল ওদের ভাই অঙ্কুশ। অঙ্কুশের সাথে কথা বলার চেষ্টা করো। নিশান্ত বাবা, আমার ছেলে, আমাদের ছেলে কোথায় ছিলি বাবা? সুভাষ বাবা। এই হলো দুজনের মিসিং কমপ্লেন্টস। এটা 24শে জুলাই 1997 সালে করা হয়েছিল। দুজন ভাই আর মুসলমান, মানে এরা দুজন ওরা নয় তো যাদের বডি 1 বছর আগে হরিয়ানার পালওয়াল আর ইউপির গাজিয়াবাদে পাওয়া গেছিল? আর স্যার, এই দুটো কেস এখনো আনসলভড। সেদিন সন্ধ্যা থেকে আমি আমার ছেলের মুখও দেখিনি। ও বলে গেছিল যে কোনো বন্ধুর বাড়িতে দাওয়াতে যাচ্ছে। ওদের রাজদেব ঠাকুর নামে কোনো লোকের সাথে সম্পর্ক ছিল? আগে আমার জানা নেই, কিন্তু পুলিশ বলেছিল ফিরোজার কাসিমের সব বন্ধুর সঙ্গেই দেখা করেছে, কিন্তু ওনারা ওদের ব্যাপারে কিছু বলতে পারেননি। আপনারা কি ওদের ব্যাপারে কিছু জানেন? আগে না, মানে আমরা কিছু ছেঁড়া কাগজ জোড়া লাগাবার চেষ্টা করছি।
স্যার, রাজদেব ঠাকুর এখন গোবিন্দনগরে। আগে রাজদেব ঠাকুর আগে ও তো বোধহয় অফিসে আছে কিংবা ডেয়ারিতে। ওনার কাছে মোবাইল আছে? আগে হ্যাঁ আছে। ওয়েলকাম টু বিটেন ওয়ার্ল্ড। হাউ মে আই অ্যাসিস্ট ইউ? নতুন ফ্ল্যাটের জন্য একটা স্ট্যান্ড ফ্যান আর কুলার নেব। এই পচা গরম থেকে একটু স্বস্তি চাই। বাজার চলতে সব ব্র্যান্ড তো আর ভরসাযোগ্য নয়। তার জন্য তো আমাদের ফ্যান আছে, অল পারপাস বুলেট টেবিল ফ্যান, সিলিং ফ্যান। আমাদের সিলিং ফ্যান কিন্তু 30 মাসের ওয়ারেন্টি সহ পাওয়া যায়। আছে ফারাটা 2 বছরের ওয়ারেন্টি, 17 থেকে 20 মিটার এয়ার ফ্লো, মধ্যবিত্তের সাধ্যের মধ্যে একমাত্র ভরসাযোগ্য ব্র্যান্ড বিটেন। আমাদের কুলারের কিন্তু অনেক রেঞ্জ, 45 লিটার্স, 50 লিটার্স, 70 লিটার্স, 90 লিটার্স, 110 লিটার্স। হানিকম সহযোগে বিটেনের সব কুলারের ওয়ারেন্টি 1 বছর। চেনা হাওয়ায় অচেনা অনুভূতির জন্য একমাত্র আদর্শ বিটেন। গরমে স্বস্তি পেতে বিটেনের ফ্যান হোক বা কুলার আজই আনুন বাড়িতে। বিটেন, ডিজিটালি ইয়োর্স। স্যার, রাজদেব ঠাকুর এক্ষুনি এখানে এসে পৌঁছাচ্ছে, কিন্তু নিশান্ত আর সুভাষের ছোট ভাই অঙ্কুশ মিশ্রর ব্যাপারে পুরো পরিবারের কেউই কিছু বলতে পারছে না। আমার পুরো বিশ্বাস যে এই অঙ্কুশ মিশ্রর সাথে এই কেসটার কোনো সম্পর্ক আছে, না হলে এটা কি করে হতে পারে? এই অঙ্কুশ মিশ্র অডিট ট্রেনিং এর জন্য মধ্যপ্রদেশে গেল, আর ওর মা বাবা এই মধ্যপ্রদেশেই থাকে। ওরা এই ব্যাপারে কিচ্ছু জানে না। আজব ব্যাপার। আমি রাজদেব ঠাকুর। গিরিজা আমার বাড়িতে কাজ করত, মেড ছিল। কিন্তু আপনার মেয়েদের উধাও হওয়াতে এত চিন্তা কেন? গত 3 বছর ধরে আমার বাড়িতেই শুধু কাজ করত। ওর আর ওর পরিবারের খেয়াল আমিই রাখতাম। কেন? গরিব পরিবারের মেয়ে, গ্রাম থেকে আমি ওকে নিয়ে আসি। এই মেয়েটা কে? সাহেব, ওর নাম গিরিজা। ওর বাবা আপনার ক্ষেতে কাজ করত, যেটা আপনি বিক্রি করে দিয়েছেন। গিরিজার বাবা অনেক বছর ধরে আমাদের ক্ষেতে কাজ করতেন। 1994 উনি মারা যান। 95 আমি যখন ক্ষেত বিক্রি করতে গেলাম, জানতে পারলাম ওদের পরিবারের অবস্থা খুবই খারাপ। কি করব সাহেব, জবে থেকে উনি চলে গেছেন আমাদের খাওয়া পড়ারই অসুবিধে। গিরিজা আর আমি ছোটখাটো কাজ করে সংসার চালাই। তারপর গিরিজার পরে আমার আর 2টো মেয়ে আছে, একজন অশ্বিনী আর রজনী। জানি, খুব ভালো লোক ছিলেন আপনার স্বামী। দেখুন, আপনি যদি চান আমি আপনাকে সাহায্য করতে পারি। দিল্লিতে আমার বিজনেস আছে, যেখানে কাজের জন্য প্রচুর লোকের দরকার হয়। গিরিজাকে ওখানে নিয়ে যাচ্ছি। ও কি কাজ করবে ওখানে, আর নিজের জীবনটাও একটু সাজাতে পারবে, আর আপনাকে টাকাও পাঠাতে থাকবে। গিরিজা। হ্যাঁ মা। মা, তুই দিল্লি গিয়ে কাজ করবি? গিরিজা আর ওর পরিবারের খেয়াল আমিই রাখতাম। স্বাভাবিক, একটা দায়িত্ববোধ তো হবেই। সুভাষ আর নিশান্তের সাথে আপনার কি সম্পর্ক? কি? সুভাষ আর নিশান্ত? সুভাষ আর নিশান্তের এর সাথে কি সম্পর্ক আমি বুঝতে পারলাম না। মানে 143 নম্বর বাড়িতে থাকা সুভাষ আর নিশান্ত শেষবার আপনার আর বাবলুর সাথে দেখা গেছে। ইফ আই এম নট রং, বাবলু আপনার ড্রাইভার। আচ্ছা,
ওই দুটো ছেলের সস্তায় ঘর দরকার ছিল ভাড়ায়। আপনি এক্স সার্ভিসম্যান তাই না? হ্যাঁ। আপনার একটা ডেয়ারি ফার্ম আছে? হ্যাঁ। ভাড়ায় বাড়ি নেওয়ার জন্য যারা আসে আপনি তাদেরকে পার্সোনালি অ্যাটেন্ড করেন নাকি? কখনো কখনো পার্সোনালি অ্যাটেন্ড করি। কেন, এটা করা কি ক্রাইম? না, এমনি জিজ্ঞাসা করছি। আপনি এসব কেন করবেন? আমি এরকমই করেছিলাম। আমার মনে হয় আমি কিছু ভুল করিনি। আর কোনো প্রশ্ন? না, এখনকার মতো এটুকুই। কিন্তু যদি দরকার পড়ে তাহলে দ্বিতীয়বার দেখা হবে। থ্যাংক ইউ। আমার সম্পূর্ণ বিশ্বাস যে গিরিজার সঙ্গে এর কোনো সম্পর্ক আছেই। ওর এভাবে উধাও হয়ে যাওয়া কোনো কাকতালীয় ব্যাপার নয়। স্যার, গিরিজা মার্চ থেকে নিখোঁজ। আর মার্চ থেকেই সুভাষ আর নিশান্তের ছোট ভাই অঙ্কুশ কোথায় চলে গেছে, আর তারপর থেকে ওর কোনো খবরই নেই। এটা এমন একটা ঘটনা যেখানে অন্য ঘটনাগুলো একসাথে অটোমেটিক্যালি জুড়তে থাকবে। সবচেয়ে আগে আমাদের অঙ্কুশ মিশ্র আর গিরিজাকে খোঁজ করতে হবে। হয়তো এটা একটা আন্দাজ ছিল, হয়তো এটা একটা অন্ধকারে তীর ছোড়া ছিল, কিন্তু এখন এটাই একমাত্র চাবি ছিল যা দিয়ে এই রহস্যের সিন্ধুক খুলবে বলে মনে হচ্ছিল। সত্যি কি এই অপরাধের সত্যতার সামনে আসবে? কি হয়েছে সুভাষ, ঠিক করে বল ব্যাপারটা কি? আমার খুব ভয় করছে কাকা। আমি আর নিশান্ত বিপদে আছি। কিন্তু কেন? কাকা ওই ওই আমাদের যে সূর্য আছে না, আমি ওর সঙ্গে দেখা করার চেষ্টা করেছিলাম কিন্তু দেখা করতে পারিনি। আর জানতে পেরেছি গত দুদিনও বাড়িতে ফেরেনি। আমার খুব ভয় করছে কাকা। তা এতে তোর ভয় পাওয়ার কারণটা কি? আর সুরজ এরকম কি করেছে? কাকা আপনাকে আসলে আমি মিথ্যে বলেছিলাম। আমরা জানি অঙ্কুশ কোথায় আছে। এইসব কি করে হলো? অঙ্কুশ কোথায় আমরা তো সেটাও জানি না। তার মানে আপনি বলছেন যে সুভাষ আর নিশান্তের প্রাণের ঝুঁকি ছিল? আগে হ্যাঁ, কিন্তু আমি এটা জানতাম না যে বিপদ এতটা ভয়ঙ্কর হবে। সূর্যকে? অঙ্কুশের খুব প্রিয় বন্ধু ছিল। এখন কোথায় আছে? এখন কোথায় সেটা আমি জানি না, কিন্তু 1 মাস ধরে ওর নিখোঁজ ছিল আর ওর ঘরে তালা লাগানো। বলতে পারবো না সাহেব। ওই সুরজ একটা স্টুডেন্ট ছিল, আগে রাতের বেলা ঠিক টাইমে চলে আসতো, কিন্তু গত কদিন ধরে দেখিইনি। হয়তো বাড়িতেই আসেনি। তার মানে আপনি বলছেন যে সুভাষ আর নিশান্ত খুব ভয় পেয়ে গিয়েছিল? মানে কোন বিষয়টা নিয়ে এত ভীত ছিল ওরা? স্যার, ওরা এই জন্য ভয় পাচ্ছিল কেননা ওদের মনে হচ্ছিল সুরজের সাথে কিছু একটা হয়ে গেছে। ওদের মনে হয়েছিল সুরজকে মেরে ফেলা হয়েছে। আপনি বলছিলেন সূর্যকে মার্ডার করা হয়েছে? আমি জানি না স্যার, কিন্তু সুভাষ আর নিশান্ত ভীত ছিল। ওদের মনে হয়েছিল ওদের সাথেও এরকম হবে। মানে কিসের ভয়? মার্চের কথা স্যার।
আমারও খুব আশ্চর্য লেগেছিল যখন অঙ্কুশ কাউকে কিছু না বলে অডিট ট্রেনিং এর জন্য মধ্যপ্রদেশ চলে গেল। কিন্তু অঙ্কুশ এভাবে কিভাবে যেতে পারে? জানি না, বলেছিল যে যাবে, চলে গেছে। মধ্যপ্রদেশে কোথায় গেছে? জানি না কাকা, ও কিছু বলেও যায়নি। দুর্গা কাকা আর তোমার বাবা এটা জানেন? আজ্ঞে না। দেখো সুভাষ, আমি অঙ্কুশকে ভালোভাবে চিনি, ও এরকম কিছু করতেই পারে না। তোমরা নিশ্চয়ই কিছু লুকাচ্ছ। না তো স্যার, সুভাষ আর নিশান্ত মিথ্যে কথা বলেছিল। মানে ওরা আগে থেকে জানতো যে অঙ্কুশ কোথায় গেছে আর কেন গেছে? আসলে কাকা আমরা আপনাকে মিথ্যে বলেছিলাম। কোথায় অঙ্কুশ? ও ওয়েলকাম টু বিটেন ওয়ার্ল্ড। হাউ মে আই অ্যাসিস্ট ইউ? নতুন ফ্ল্যাটের জন্য একটা স্ট্যান্ড ফ্যান আর কুলার নেব। এই পচা গরম থেকে একটু স্বস্তি চাই। বাজার চলতে সব ব্র্যান্ড তো আর ভরসাযোগ্য নয়। তার জন্য তো আমাদের ফ্যান আছে, অল পারপাস বুলেট টেবিল ফ্যান, সিলিং ফ্যান। আমাদের সিলিং ফ্যান কিন্তু 30 মাসের ওয়ারেন্টি সহ পাওয়া যায়। আছে ফারাটা 2 বছরের ওয়ারেন্টি, 17 থেকে 20 মিটার এয়ার ফ্লো। মধ্যবিত্তের সাধ্যের মধ্যে একমাত্র ভরসাযোগ্য ব্র্যান্ড বিটেন। আমাদের কুলারের কিন্তু অনেক রেঞ্জ, 45 লিটার্স, 50 লিটার্স, 70 লিটার্স, 90 লিটার্স, 110 লিটার্স। হানিকম সহযোগে বিটেনের সব কুলারের ওয়ারেন্টি 1 বছর। চেনা হাওয়ায় অচেনা অনুভূতির জন্য একমাত্র আদর্শ বিটেন। গরমে স্বস্তি পেতে বিটেনের ফ্যান হোক বা কুলার, আজই আনুন বাড়িতে। বিটেন, ডিজিটালি ইয়োর্স। আসলে কাকা আমরা আপনাকে মিথ্যে বলেছিলাম। কোথায় অঙ্কুশ? ও আচ্ছা ঠিক আছে, আমি ওখানে পৌঁছচ্ছি। আমি কি এক্ষুনি হয়েছে? আসছি। আসলে কাকা, ওই অঙ্কুশ কোনো ট্রেনিংয়ের জন্য যায়নি, বরং মধ্যপ্রদেশে পালিয়ে গেছে। পালিয়ে গেছে? কেন পালালো? ও একটা মেয়েকে নিয়ে পালিয়ে গেছে। কি? স্যার, ওই দিনই দুপুরবেলায় রাজদেব ঠাকুর অঙ্কুশকে খুঁজতে খুঁজতে সুভাষ আর নিশান্তের বাড়ি এলো। অঙ্কুশ কোথায়? আমি জানি না। জানিস? তুই আর তোর ভাই দুজনেই জানিস অঙ্কুশ কোথায়। একদম নাটক করিস না। কি ব্যাপার? আমি জানি অঙ্কুশ ভোপালে আছে। শেষ সুযোগ দিচ্ছি, দেখ বলে দে ও ভোপালে কোথায় আছে। আমরা জানি না যে ও কোথায় আছে। হ্যাঁ, মানে আমরা জানি না যে ও কোথায় আছে। রাজদেব জেনে গেছে যে অঙ্কুশ ভোপালে আছে, আর এই কথাটা আমরা ছাড়া শুধু সূর্য জানতো যে অঙ্কুশ কোথায়। আর সূর্যও গায়েব, ও বাড়িতেও নেই। কাল থেকে বাড়ি ফেরেইনি ও। বলছি কাকা, রাজদেব আসলে খুবই ভয়ঙ্কর একটা লোক। অঙ্কুশ কি গিরিজার সাথে পালিয়ে গিয়েছিল? হ্যাঁ, আমাদের কাছে দুটো কমপ্লেন লজ হয়েছে, যার একটাতে গিরিজার নাম আছে, যে রাজদেব ঠাকুরের কাছে কাজ করত। আর এই কমপ্লেনটার ব্যাপারে? প্রথম কমপ্লেন জুন 1996-এর। রাজদেব ঠাকুরের ঘরে চুরি হয়েছিল। গিরিজা পালিয়ে গিয়েছিল, কিন্তু রাজদেব ঠাকুর ওকে ধরে আনে। দ্বিতীয় কমপ্লেনটা রেপের, জুলাই 1996-এর। রাজদেব ঠাকুরের উপর গিরিজা অভিযোগ আনে। আর আপনি কমপ্লেনের কপিটা আমাকে পাঠাবেন? স্যার, আমি তো এটা জানি না যে অঙ্কুশ গিরিজার সাথে পালিয়েছে কিনা। হ্যাঁ, সুভাষ কিন্তু এটা আমাকে বলেছে যে রাজদেব ঠাকুর ওর আর নিশান্তের পিছনে পড়ে আছে। স্যার, যে দুটো কমপ্লেন করা হয়েছিল তার মধ্যে গিরিজার সম্পর্কে রাজদেব চুরির অভিযোগ করেছিল, আর আরেকটাতে গিরিজা রাজদেবের উপরে সেক্সুয়াল হ্যারাসমেন্ট আর রেপের অভিযোগ করেছিল। এই কথাটা ঠিক যে রাজদেব ঠাকুর মিথ্যে বলছে। রাজদেব ঠাকুর আর গিরিজার মধ্যে শুধুমাত্র মালিক আর চাকরের সম্পর্ক তো ছিল না। সাহেব, এই গিরিজা মায়ের কাছে যায়নি, মানে অঙ্কুশের সাথে ভোপালে গেছে। ভোপালে কোনো চেনা জানা লোক নিশ্চয়ই আছে। টাকার চিন্তা করিস না, যে কোনো মূল্যে গিরিজাকে খুঁজে বের করতেই হবে।
পুলিশের হাতে এখনো পর্যন্ত যে তথ্য এসেছিল তা রহস্যের জট খুলতে ব্যর্থ হয়। কিন্তু এই জটিলতা আসলে কি ছিল? এই খুনের পিছনে কি রাজদেবের হাত ছিল? উনি কেন এত ব্যস্ত হয়ে গিরিজাকে খুঁজে বেড়াচ্ছিলেন? রাজদেবের স্ত্রী তরুণা কি গিরিজার ব্যাপারে কিছু জানতো? সুভাষ আর নিশান্তের মৃত্যুর কারণ কি রাজদেবের গ্রামের বাসিন্দা গিরিজা ছিল? 1997 সালেও ঠিক একইভাবে খুন হওয়া কাসিম আর ফিরোজও দুই ভাই ছিল। অঙ্কুশের বন্ধু সূর্যকেও হয়তো খুন করা হয়েছিল, কিন্তু কে আর কেন তাকে খুন করেছিল? আর অঙ্কুশ, পুলিশ জানতে পারে যে সে ভোপালে ছিল, কিন্তু সে কি এখনো ওখানেই ছিল? ওরও কি প্রাণ সংশয় ছিল? আই এম সরি। কেন এই লোকগুলোকে তাদের ভুলের জন্য ক্ষমা চাওয়ানো হচ্ছিল? 1997 জুলাইতে হওয়া ওই দুটো খুন আর 1998 মেতে হওয়া এই দুটো খুনের মধ্যে কি সম্পর্ক ছিল? আরও কি কাউকে খুন করা হয়েছিল যেগুলো সামনে আসা বাকি ছিল? যেই তার উপর নজর পড়ে, মনের গোপন ইচ্ছেগুলো উঁকি দিতে শুরু করে। তাকে আপন করে পেতে, তাকে নিজের হাতে ছুঁতে মন আর তর্স হয়েছিল না, একটা জেদ চেপে বসে। কিন্তু তার না বলা, প্রত্যাখ্যান করা মনে বড় ব্যথা দেয়, বুকে কাঁটার মতো বিঁধতে থাকে। বুকে ভয় ধরানো এই কেসের দ্বিতীয় তথা শেষ ভাগ আমরা আপনাদের দেখাবো আগামী দিন, আগামী পর্বে। আপনাদের সাথে আবার দেখা হবে ক্রাইম পেট্রোল 10 থেকে। ততক্ষণ নিজের খেয়াল রাখবেন, সুরক্ষিত থাকবেন, আর সবচেয়ে জরুরি, সতর্ক থেকে একজন ভালো নাগরিকের দায়িত্ব পালন করুন। জয় হিন্দ।